This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবছিলাম জানেন তো যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শাস্তি পেয়েছেন, নির্বাচন কমিশন শাস্তি দিয়েছে, প্রচারের থেকে একটা দিন কেড়ে নিয়েছে। কিন্তু একটা দিন কেড়ে খানিকটা কি সাপে বড় করে দিল কোথাও গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সেন্সার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হই হই করে জিতে গেছিলেন। এক্ষেত্রেও কি সেরকম হলো? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটা জিতিয়ে নিয়েছিলেন। এক্ষেত্রে ও একদিন গেল এই তমলুকের বিজেপি প্রার্থীর, কিন্তু তার বদলে কি পেল? একটা জিনিস, সেটা হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটা ঘটনাচক্রে তাকে একটা তার সামনে প্রচারে একটা জায়গা খুলে দিল। ওই নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু এবং ময়নায় বিজেপি কর্মীদের হামলার পর তমলুকে এই প্রচারের জোয়ালটা নিজের কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি তো সারাদিন যাবতীয় কিছু করে বেড়ালেন, থানার থেকে শুরু করে চারপাশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশেষ কিছু করতে হলো না। একইভাবে শেষ দিনের প্রচারে হিরণও কি একটু বাড়তি বুস্ট পেয়ে গেলেন, কারণ সেখানেও তো ওই দক্ষ সেনাপতির মতো শুভেন্দু অধিকারীই কামান দাগলেন। সকাল 9টা নাগাদ সোশ্যাল মিডিয়া পেজে কিছু নথি প্রকাশ করেন বিরোধী দল নেতা। ক্যাপশন ছিল দেবের কীর্তি। কি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আরণ্যক ট্রেডার্স নামে একটা সংস্থার লেজার অ্যাকাউন্টের ছবি। ওই লেজার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আরণ্যক ট্রেডার্স থেকে ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামে একটা সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে মোট 50 লক্ষ টাকা জমা পড়েছে। এই অবধি ঠিক আছে, দেবেরও ব্যবসা আছে, তিনিও বিভিন্ন সিনেমা টিনেমা করেন, প্রোডাকশান কোম্পানি রয়েছে, টাকা পয়সা যে কেউ দিতেই পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এই আরণ্যক ট্রেডার্স নাকি এনামুল হকের কোম্পানি। সেই এনামুল হক ওই গরু পাচারের তদন্তে যিনি অভিযুক্ত, আপাতত তিহার জেলের বাসিন্দা। এবার বিজেপির দাবি হচ্ছে গরু পাচারের অভিযুক্ত এনামুলের কোম্পানির থেকে যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই কোম্পানির মালিক ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আর 2 মেদিনীপুর, এখানে ভোট 8টা আসর মোট। তার মধ্যে তমলুক, কাঁথি, এ দুটো তো নরেন্দ্র মোদীকে উপহার দেবেন বলে আগের থেকেই বলে বসে আছেন শুভেন্দু অধিকারী। অনেকে বলছেন যে মুখে 2টো আসরের কথা বলছেন, আসলে ওই ষষ্ঠ দফার 8টা আসরের মধ্যে 4টে আসরই শুভেন্দু নিজের স্বার্থে জিততে চান। কাঁথি আর তমলুক ছাড়া বাকি 2টো কেন্দ্র, তার মানে ওই মেদিনীপুর আর ঘাটাল, শুভেন্দু অধিকারীর কথাতেই নাকি ওই 2 কেন্দ্রে অগ্নিমিত্রা পাল আর হিরণকে প্রার্থী করেছে বিজেপি। অতএব তার দায়িত্ব, জেতাতে না পারলে প্রেস্টিজের ব্যাপার। অতএব ঘাটালে তুনিরের সব তীর যে ছুড়বেন, প্রয়োজনে বারবার একই তীর যে ছুড়বেন শুভেন্দু অধিকারী, তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে। 4 দিন আগে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা, 23 তারিখ সকালবেলা ফলো করবেন, এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। বৃহস্পতিবার 9টা বেজে 1 মিনিটে সোশ্যাল মিডিয়ায় দেবের কীর্তি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। কি আছে সেই পোস্টে? রয়েছে অ্যাকাউন্টের হিসেবপত্র। দেবের প্রযোজনা সংস্থায় গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের 50 লক্ষ টাকা ঢোকার নথি। এটা অবশ্য নতুন নয়, পুরনো অস্ত্রেই শান দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগেও বারবার এই একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। গরু পাচারের টাকা সিনেমায়, এই অভিযোগে ইডি, সিবিআই একাধিকবার দেবকে ডেকেছে, হাজিরাও দিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ। টাকা নেওয়ার কথা অস্বীকারও করেননি দেব। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আরণ্যক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। লোকটির টাকা পরে ফেরত দিয়েছেন বলেও পোস্ট করেছেন দেব। তা নিয়েও বিত্তে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন, আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা, এগুলো ডায়েরির পাতা থেকেই তো ইডি পেয়েছে। ঘাটালের প্রতিদ্বন্দ্বীকেও পাল্টা বিঁধেছেন দেব। একটি বিনোদন সংস্থার বিজ্ঞাপনী পোস্ট তাঁর হাতিয়ার। যে পোস্টারে পিন্টু মণ্ডল বলে একজনের নাম রয়েছে। দেবের সিনেমার প্রযোজক পিন্টু সিনেমায় এনামুলের টাকা খাটানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। পিন্টুকেও সিবিআই তলব করে।
পোস্টার সামনে এনে দেব পিন্টু হিরণযোগের পাল্টা দাবি করেছেন। সে আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে, আজকে তার প্রমাণও দিলাম। তো পিন্টু মণ্ডলের সাথে হিরোন আমাদের, যিনি গরুচোর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি ছিলেন। তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচোর, তো অর্ধেক ইন্ডাস্ট্রি মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। দুই প্রার্থী একে অন্যের দিকে গরু পাচারের টাকা ব্যবহারের অভিযোগ তুলছেন। ঘাটালের জনতার আদালত কি বিচার করবে? আজকে সারা বাংলা দেখুক, আমার কিছু বলার নেই, বাংলার মানুষ দেখুক যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। দেখুন, শুনতে শুনতে মনে হচ্ছিল, জাস্ট একটা প্রশ্ন মনের মধ্যে এলো, আচ্ছা লগ্নি করা টাকা ফেরত দিয়ে দিলেই কি লগ্নিটা মিথ্যে হয়ে যায়? হয় বোধহয়, রাজনীতি আর সিনেমায় অনেক কিছু হয়, আমরা সেগুলো বুঝতে পারি না, হয় জানতেই পারো না, ওরকম ব্যাপার আর কি। যাই হোক, বিজেপি তদন্তকারী সংস্থা নয়, রাজনৈতিক দল, তাদের অভিযোগ তোলার অধিকার আছে, কিন্তু সেগুলো তুললে প্রমাণের দায় সেটা তাদের নেই। তাদের কেন, কোনো রাজনৈতিক দলেরই কোনো অভিযোগ প্রমাণের দায় থাকে না। এর আগেও এনামুলের সঙ্গে দেবের যোগসাযোগের অভিযোগ করেছে বিজেপি, গরু পাচারের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখিও হয়েছেন দেব। তাহলে নতুন কি হলো? জাস্ট এটাই বারবার মনে হচ্ছে, শুভেন্দু অধিকারী কি নতুন বোতলে পুরনো জল পরিবেশন করলেন? সেই কবে থেকে বলছিলেন বোম ফাটাবেন, যেটা বোম ফাটাবেন বলে পরিবেশন করলেন, সেটার মধ্যে ফাটার মতো কোনো বস্তু কি সত্যিই রয়েছে? দেখুন, কথাটা না, ওই বললাম নতুন বোতলে পুরনো জলের কথাটা অর্ধেক ঠিক অর্ধেক ভুল। শুভেন্দু অধিকারী পুরনো অভিযোগ নতুন করে তোলার পাশাপাশি টাকার অঙ্কটা এটা নতুন হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন একদম। লোকের সামনে টাকার অঙ্ক আজকাল খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ফিক্সড অ্যামাউন্ট না পেলে লোকে কিছু ভাবছে না। এনামুল হকের কাছ থেকে দেবের কোম্পানি যে 50 লক্ষ টাকা নিয়েছে, এই কথাটা আমার ধারণা আগামী কয়েকদিনে আরও রেগুলার বলতে থাকবেন। ভোটের একদিন আগে ঘাটালের ভোটারদের মনে একদম গেঁথে দিতে চাইবেন। আরও দুটো কাজ করলেন শুভেন্দু। এক, এনামুলের কাছ থেকে তিনি যে টাকা নিয়েছেন সেটা দেবের মুখ থেকে বলিয়ে নিলেন। ঘাটালের তৃণমূল প্রার্থী তো স্বীকার করেছেন যে টাকাটা এনামুল দিয়েছিলেন, তিনি সেই টাকা ফেরত দিয়েছেন। অর্থাৎ এনামুলের টাকায় গরু পাচারের কলঙ্ক থাকলে সেটা তার কাছ অব্দি যদি পৌঁছেও থাকে, কিন্তু সেই কলঙ্ক তার গায়ে আর লেগে নেই। এই কথাটা আজকে দেবকে বলতে হলো। আরেকটা কাজে শুভেন্দু অধিকারী দারুণ সফল। আজ পর্যন্ত কোনো তৃণমূল নেতা যেটা বলেনি, হয়তো ভাবেও নি, সেটা আজ দেবকে দিয়ে বলিয়ে দিয়েছেন বিরোধী দল নেতা। আক্রমণের জবাব দিতে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী এমন একটা কথা বলেছেন না, চারপাশে আবার হইচই পড়ে যেতে পারে। তিনি বলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেন। বিজেপি কোনোদিন জিতলে শুভেন্দু অধিকারীই নাকি মুখ্যমন্ত্রী হবে, এরকম একটা দেবের আশা আছে। আমরা নিশ্চিত দেব হয়তো শুভেন্দুকে ছোট দেখাতে চেয়েছেন, কারণ বলেছেন তিনি ওই রকম জায়গায় রেখেছিলেন, তিনি কাউন্সিলরের জায়গায় নেমে এসছেন। কিন্তু তার আগে ছোট দেখানোর জন্য যে জায়গায় তিনি বিরোধী দল নেতাকে তুললেন, সেটা তো তৃণমূলের জন্য একটা সব থেকে বড়, কোথাও গিয়ে পবিত্র জায়গা, আবার কোথাও গিয়ে সব থেকে অস্বস্তির জায়গাও। শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, আর তার জায়গাটায় কোথাও গিয়ে দেব শুভেন্দুকে কল্পনা করতে পারলেন। সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো। হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো। আমি শুভেন্দুকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি ভাই, যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে, তো সেই দিনে হয়তো শুভেন্দুর সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটা হিরণের মতন ক্যাডারকে বা প্রার্থীকে, তার জন্য এত কিছু করা আমার মনে হয় সেটা দুঃখজনক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে দেব বুঝতে পেরেছে, আগে দেব বলে ফেলেছে, সেটা দেবের ব্যাপার। আমি ওর মধ্যে কিছু ওর কমেন্টসে ঢুকবো। শুভেন্দু অধিকারীকে নিয়ে দেবকে এত ভাবতে হবে না, তাকে ভাবার বলো কাজটার জন্য। দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। কারণ মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায়, তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকেন তারা করেছেন। দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব, সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক, একটা প্রেম বিলিয়ে বেড়ায়। কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে, কুৎসিত ভাষায় আক্রমণ করে, তাদের সঙ্গে সৌজন্য দেখাবো, আর যখন ইটটা আমার গায়ে আসবে, কাদাটা আমার ঘাড়ে আসবে, তখন আমি আক্রমণ করব,
এটা বিবেচনা করা উচিত। আচ্ছা, দেব যেমন শুভেন্দু অধিকারীকে মানে কোথাও গিয়ে ওই ছোট দেখাতেই তিনি বললেন যে মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করেছেন, তেমনি কুণাল ঘোষ দেবকে কি বোঝাতেই সৌজন্যের দেবাদিদেব বললেন বলুন তো? বুঝতে পারছি, কিন্তু দুজনের কথাতেই কিন্তু আসলে সৌজন্যের আড়ালে একটা আক্রমণের ধার রয়েছে। কিন্তু যে ধারটা দেব শানাতে গেছেন, কুণাল ঘোষ তো সেটাকেই মান্যতা দিয়ে ফেললেন এবং বুঝিয়ে দিলেন যে উল্টো তার ক্ষেত্রে, মানে দেবের ক্ষেত্রে বিষয়টা অন্য। তিনি হয়তো একটু সার্কাস্টিক ভঙ্গিতে একটুখানি আক্রমণ বা সৌজন্যের আড়ালে আক্রমণ লুকিয়ে রেখে তিনি হয়তো কোথাও গিয়ে ওই মুখ্যমন্ত্রীর কথাটা বলেছেন, শ্লেষ কটাক্ষ বেঁধার চেষ্টা। কিন্তু আসলে তার মনে কি আসলে এটা কোথাও গিয়ে মনের কোনো একটা কোণে এই বিষয়টা আছে? কুণাল ঘোষ কি সেটাই বোঝাতে চাইলেন? সবার সঙ্গে সমান যোগাযোগ রেখে চলেন, নিজের দলের লোক নিজের দল সম্পর্কে বলছেন, ফলে আমাদের ভাবনা চিন্তা করার জায়গাটা জাস্ট কি আর আছে, কি আর মাথা ঘামায়, যা বলছেন আমরা শুনে নিচ্ছি। দেব এই একটা জিনিস বুঝতে পারছি, আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে আরও শক্তিশালী করেছেন। কুণাল ঘোষ সেটা হয়তো চাননি, কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে ইচ্ছে করেই কি সিপিআইএমকে শক্তিশালী দেখতে চাইছে তৃণমূল? মানে কে কি চাইছেন সিরিয়াসলি বুঝতে পারছি না, এবং সব কটার পেছনে কোথায় কি কারণ আছে সেটাও কিন্তু মাঝে মধ্যে একটুখানি মনের সামনে ভেসে উঠছে, ফলে পুরো ব্যাপারটা উড়িয়েও দিতে পারছি না। ধরুন সিপিআইএমের অভিযোগ যে পঞ্চশায়রের কাছে 109 নম্বর ওয়ার্ডে তাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, মহিলা কর্মীরাও ওই আক্রমণের মুখে পড়েছেন, কেউ বাদ যাননি। সিপিআইএম বলছে যে তৃণমূল কয়েকদিন ধরেই তাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, পুলিশ সব জানে, ব্যবস্থা নিচ্ছে না। এটা অবশ্য নতুন কিছু ব্যাপার না, কেন বলছেন জানিয়ে। যাই হোক, পুরো ভোটে এই 109 নম্বর ওয়ার্ডে তৃণমূল কত ভোট পেয়েছিল জানেন? 88%। ঠিক শুনছেন, মাত্র 12% ভোট বাকিরা পেয়েছিল। তারপরেও কুণাল ঘোষ বলছেন ওই এলাকায় নাকি সিপিআইএম যথেষ্ট শক্তিশালী। পুরো ভোটের অঙ্কে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এইরকম দুর্বল, ভাবুন 88-12 আবার ভাগটাগ আছে হয়তো, তাদের কেন শক্তিমান বলে মনে করছে তৃণমূল? মানে সবাই যা বলছেন সেটা দেখাতে চাইছেন না, নাকি দেখাতে চাইছেন না এটাই স্বাভাবিক ধরে নিয়ে ওই যে হয় না সময় পেনাল্টি মারার সময় বলে ডান দিকে মারছি, লোকে ভাবে যেদিকে মারছি বলে এগোয় সেদিকে নিশ্চয়ই মারবে না, উল্টো দিকে মারবে, যেদিকে মারছি বললো সেদিকেই মেরে দিল, বল গোলে চলে গেল। ব্যাপারটা সেরকম আর কি। তারা আমাদের সবাইকে কি উল্টো দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন? রাত 2টোর সময় তৃণমূলী মস্তান তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএম এর দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএম এর হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। নাচতে না জানলে উঠান বেকা। সিপিএম এর কোনো অ্যাকসেপ্টেন্স নেই, তাই পাড়ায় পাড়ায় আমি হেরে গেছি বলবে যে তৃণমূলের ছেলেরা সন্ত্রাস করে হারিয়ে। এখানে পুরনো সিপিএম এর সন্ত্রাসের এলাকা, বাম জমানার সন্ত্রাসের এলাকা, ফলে সিপিএম এর কিছু লোক এখনো নানাভাবে প্ররোচনা দেয়। সেখান থেকে একটা ঘটনা ঘটেছিল, পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আসে। দেখুন, দিল্লি পৌঁছতে হলে এখনো উত্তরপ্রদেশ হয়ে যেতে হয়, তেমনি যাদবপুরে জিততে হলে ভাঙড়ে লিড নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভোজেরহাটে সায়নী ঘোষকে সঙ্গে নিয়ে সভা করলেন, দাবি করলেন ভাঙড়ে 1.5 লক্ষ ভোটের লিড পাবে তৃণমূল কংগ্রেস। সে তো পেতেই পারে, কিন্তু 1.5 লাখই দাবির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 1.5খানা পোস্টার ধরা পড়লো না। আমাদের প্রতিনিধিরা গেছিলেন, খোঁজার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ছিলেন না তা নয়, দর্শকদের মধ্যে যারা ওখানে ভিড় করেছিলেন তাদের মধ্যে 2জনের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া প্ল্যাকার্ড ছিল, কিন্তু সভামঞ্চের দুধারে, রাস্তার দুধারে সেখানে পরের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব ব্যানার, হোর্ডিং, প্ল্যাকার্ড সব চোখে পড়লো, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? বছর 6-7 আগে বারাসাতে একবার অভিষেকবাবুর বড় বড় কাট আউট লাগিয়েছিল, ওভারনাইট কিন্তু সেগুলো খুলে ফেলতে হয়েছে। বলে যাচ্ছি না, কদিন আগে ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হলো, অভিষেকবাবু ওখানে অনুপস্থিত ছিলেন। একটা চড়া লড়াই চলছে, নিজেদের মধ্যে চোরাস্রোত চলছে, কে টপ বস হবেন তার লড়াই তো একটা চলছে, কে কার অনুগামী সেটা হয়তো প্রমাণের এখন সময় হয়ে উঠেছে।
অভিষেকবাবুর অজান্তি হয়তো শওকত মোল্লারা অভিষেকবাবু মমতা ব্যানার্জির মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য ব্যানার লাগিয়ে রেখে দিয়েছে। ওদিকে ভোজেরহাট থেকে ঘটকপুকুর থেকে শুরু করে সমস্ত রাস্তায় কাটআউট আছে। দিদি হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মমতাদিরও আছে, প্রচুর কাটআউট আছে, আপনি এখনো গেলে দেখতে পাবেন। হ্যাঁ, তবে তুলনামূলক দিদির কাটআউট একটু কম ছিল, কারণ যারা লাগিয়েছে তারা হয়তো কাটআউটটা একটু বাইরে বেশি লাগিয়ে ফেলেছে। এটা নিয়ে বিভাজনের কোনো বিষয় নেই। যা ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি সভা আর যা ভিড় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি এবং সভাতে, অভাবনীয়। মানুষের কি সমর্থন না, নিশ্চয়ই সব ছবি আছে, সকলের দিদিরও ছবি আছে। নভেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের ওই বিশেষ অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না, তাই নিয়ে অভিষেক ঘনিষ্ঠরা তাদের উষ্মা প্রকাশ এগুলো মনে পড়ে গেল। আর ঠিক 6 মাস বাদে অভিষেকের ভাঙড়ের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়, এক্ষেত্রে প্রায়টা বললাম, শওকত মোল্লা বলেছেন বলে প্রায় অদৃশ্য হয়ে গেলেন। আবার কীরকম কাকতালীয় দেখুন, আজকে পুরো সব কিছু কাকতালীয় মিলের মতো চলছে। ওই শুরুতে একটা কাকতালীয় ঘটনা বলেছিলাম, ওই বক্তব্য রাখা এবং তারপর রাত্রিরের ওই খুনোখুনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কোথায় সভা ছিল জানেন? উত্তর কলকাতায়। হ্যাঁ, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। কোন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যা নির্বাচনী প্রচার পুস্তিকায় অভিষেকের ছবি ছিল না। কিন্তু একটা কথা বলুন তো, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে, কিন্তু তার দলনেতা কে হবেন? অভিষেক আজ ভাঙড়ে আগামী দিনের নেত্রী হিসেবে সায়নীকে দেখিয়ে দিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুদীপের সম্ভবত এটাই শেষ টার্ম। দেশের দুয়ারে এসে দাঁড়িয়েছে বর্ষা, কিন্তু তৃণমূল যেন শীতের দোরগোড়ায়। পাতা ঝরার মরশুম শুরু হয়েছে। বসন্তে ঘাস ফুলে নতুন কুড়ি ফুটবে নাকি?